ঘড়ির কাঁটা সেকেন্ড মিনিট পার করে ঘন্টাখানেক পৌঁছালো। এর মধ্যেই সকল জোগাড় যন্ত্র হয়ে গিয়েছে। জাঁকজমকপূর্ণ সাজসজ্জায় বধূ সেজে বসে আছে অরু। গা ভর্তি তার 22 ক্যারেটের স্বর্ণের অলংকার, মুখশ্রীতে ভারী মেকআপ, তবে আনন্দের ছাপ নেই। তার পাশেই বদবেশের নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে হ্যাভেন তালুকদার। মুখবিবর বাংলার 5-এর মতো করেই রেখেছে, যেন ভালোই ভালোই বিয়েটা করে এখান থেকে যেতে পারলেই বাঁচে। হ্যাভেনের সাথে এসেছে তার ছোট চাচা আর চাচার ছেলে। বাবা মা মারা যাওয়ার পর চাচা চাচির কাছে মানুষ হয়েছে হ্যাভেন। হ্যাভেনকে যথেষ্ট ভালোবাসেন তারা। দোয়া পাঠ করে 3 কবুল বলে ইসলামিক ভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে অরু হ্যাভেন। কাবিননামার কাগজে হ্যাভেন ব্যস্ত হাতে সাইন করলেও অরুর সময় আসলে সে বেঁকে বসলো। সাইন করা তো দূরে থাক, নীল রঙের বল পয়েন্টের কলমটা পর্যন্ত স্পর্শ করেনি। হ্যাভেন ভ্রু কুঁচকে চেয়ে আছে আর চোখে জামশেদের দিকে দৃষ্টি তাক করতেই তিনি বিরক্ত মুখভঙ্গিতে এগিয়ে আসেন। গম্ভীর কণ্ঠে জামশেদ বলে উঠলেন, সাইন করছো না কেন অরু? অরু এবার চোখ তুলে চায়, থমথমে মুখে উত্তর দেয়, আমার একটা শর্ত আছে। কিসের শর্ত? অরু এক পলক তাকায় হ্যাভেনের দিকে। হ্যাভেন তাকিয়েছিল বলে দুজনের চোখাচোখি হয়ে যায়। অরু চট করে নজর নামিয়ে নিল। ঠোঁটের কোণে এক চিলতে কুঁড়ো হাসি। অকস্মাৎ গমগমে গলায় অবান্তর ধারালো বাক্য ছুড়ল, আমার বিয়ের উপলক্ষে হ্যাভেন তালুকদার বড় চাচাকে লোন পরিশোধ করার জন্য যে টাকাগুলো দিয়েছে সেগুলো ফেরত দিতে হবে। আকস্মিক কথার বাণে চমকে উঠল সকলে, শুধু হ্যাভেন বাদে। সকলের হতবিহ্বল ঐচ্ছুক দৃষ্টি অরুর উপর নিবদ্ধ। নীরবতা চলল কিয়ৎক্ষণ। পরক্ষণেই জহির খ্যাপা স্বরে তেড়ে এসে শুধালেন, এটা কেমন কথা বলছিস সারু? মাটা ঠিক আছে? অরু ভাবলেশীন ভঙ্গিতে তারা কণ্ঠে উত্তর দিল, এতদিন মাথা খারাপ ছিল, কিন্তু আজকে ঠিক আছে। বড় চাচি অগ্নি চোখে তাকালেন, কটমট করে দাঁতে দাঁত চেপে বললেন, তুই কিন্তু বেশি বেশি করছিস। তুই জানলি কিভাবে আমাদের হ্যাভেন বাবা টাকা দিয়েছে? বাড়াবাড়ি না করে চুপচাপ সাইনটা করে দে। অরু নিরুদ্বেগ সহিত শক্ত গলায় জবাব দেয়, শর্ত পূরণ না হলে সাইন করব না। হ্যাভেন শান্ত দৃষ্টিতে তাকায় জহিরের দিকে। রাজভারী কণ্ঠে ছোট করে বলল, টাকাগুলো নিয়ে এসে আমার অর্ধেক হওয়া বউয়ের হাতে তুলে দিন। জহির ভোতা মুখে স্ত্রীকে চোখের ইশারায় টাকা নিয়ে আসতে বললেন। বড় চাচি সাপের মতো ফুসফুস করতে করতে টাকা নিয়ে আসলেন। অরুর নিকট এগিয়ে যান। অরু বাঁকা হাসে মেহেদিবিহীন সাদা কোমল ফর্সা হাত দুটো বাড়িয়ে দিল। চাচি রক্তিম চোখে চেয়ে টাকাগুলো অরুর হাতে তুলে দিলেন। সরে আসতেই চাচির হাত ধরে মুখটা একটু এগিয়ে অরু কণ্ঠ খাদে এনে হিসিয়ে বলে, বলেছিলাম না, এমন পরিবর্তন হব যে তখনকার অরু আর এখনকার অরুর মধ্যে অনেক তফাৎ থাকবে। আর একটা কথা, খোঁটা দিয়েছিলে না? তো শোনো, আমার আব্বু পঙ্গু হওয়ার আগে যে যত টাকা রোজগার করতো সেটা দিয়ে তুমি পুরো সংসার চালাতে, আর এখন পঙ্গু হয়েও নিজের খরচ নিজে চালায়। হোক সেটা হ্যাভেন তালুকদার দিক, তবে তোমাদের তো আর টাকা দিতে হচ্ছে না। এমনকি এই বাড়ির অর্ধেক ভাগ আমার আব্বু একা পাবে। তোমরা তো তোমাদের ভাগের লোনটা পরিশোধ করার জন্য বিক্রি করে দিয়েছো, আর বাকিটুকু ছোট যাচ্ছ। সেই হিসেবে আব্বুর পঙ্গু হওয়ার পর কয়েক বছর শুধু আমার খাবারের খরচ দিয়েছো মাত্রই, সেটা অনেক কম। বাকি সব খরচ কষ্ট হলেও আমার আব্বু নিজে দিত। বলেই চোখ টিপল। চাচি অন্ধকার মুখে সরে আসেন। ওর কথাগুলো অল্প অল্প হ্যাভেনের কর্ণগোচর হয়েছে। অগোচরে সে বাহবা দিল বউকে। মিটি মিটি হাসা অরুর মুখের দিকে চেয়ে হ্যাভেন আপন মনে বিড়বিড় করলো, আমার বউ বলে কথা, তেজ থাকা মাস্ট। আমি যেমন নিজেরটা ছাড়া বলছি না, আমার বউ নিজেরটা ছাড়া বলছে না। একদম পারফেক্ট ম্যাচিং। হালকা শীতের সন্ধ্যাবেলায় একটি বিশেষ মাধুর্য নিয়ে আসে। চারপাশে দিনের আলো ম্লান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এক ধরনের নরম হিমেল হাওয়া বয়ে যায়। রাস্তাঘাটে গাড়ির হেডলাইট আর দোকানের আলো মিলে এক স্বপ্নময় পরিবেশ তৈরি করে। গাড়িতে যাতায়াত করার সময় জানালার কাঁচ নামিয়ে দিলে ঠান্ডা বাতাসের শীতল স্পর্শ গায়ে এসে লাগে। রাস্তার ধারে চায়ের দোকান থেকে ভাপ ওঠা চায়ের সুবাস আর মাঝে মাঝে ভাজা পিঠার ঘ্রাণ মনটাকে আরো উৎফুল্ল করে দেয়। শহরের রাস্তাগুলোতে হালকা ট্রাফিকের শব্দ আর মানুষের চলাচল এক মৃদু কোলাহল তৈরি করে। আর গ্রামের দিকে গেলেও সন্ধ্যার নীরবতার মাঝে মাঝে শিয়ালের ডাক কিংবা ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাওয়া যায়। এই সময়টা প্রকৃতি যেমন শান্ত, তেমনি যাতায়াতও আরামদায়ক হয়। ঠান্ডা পরিবেশে একটি শাল জড়িয়ে গাড়ির জানালার পাশে বসে আলোর মেলা দেখতে দেখতে গন্তব্যে পৌঁছানোর অনুভূতি সত্যি অনন্য।
বড়সড় একটা প্রাইভেট গাড়ির ভেতরে আশপাশ বিমূঢ় অনুভূতি মেশানো অবস্থায় নির্লিপ্ত নিরুৎসাহিত ভঙ্গিতে বসে আছে অরু। তার অস্বস্তি লাগার প্রধান কারণ তার পাশে হ্যাভেন বসা। হ্যাভেন পুরো কুচকে ফোনে ক্রিকেট খেলা দেখছে। একদম অরুর গা ঘেঁষে বসেছে সে। অরুর মেজাজ খারাপ হচ্ছে, চেয়েও কিছু একটা বলতে পারছে না। গাড়িতে হ্যাভেনের চাচাতো ভাই রয়েছে। আনমনে হ্যাভেন তার বলিষ্ঠ একটা হাত অরুর কোলের উপর রাখলো। অরু তৎক্ষণাৎ চোখ মুখ শক্ত করে ঝাড়া মেরে হাতটা সরিয়ে দিল। ফোন থেকে নজর ফিরিয়ে অরুর আদরে নজর রাখলো হ্যাভেন। শান্ত দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে ঝট করে অরুর কোমর পেঁচিয়ে একদম নিচের সঙ্গে মিশিয়ে নিল। পুরুষালী মাতাল করা খান মুহূর্তে অরুর নাসারন্ধ্র প্রবেশ করলো। অরুর তরুমন দুলে উঠল, শিরশির করে উঠল নারিকায়া। নাম না জানা কেমন অনুভূতি হচ্ছে। অবাক হয়ে ফ্যাল করে চেয়ে রইল কিয়ৎক্ষণ। চক্ষুদয় কোটর ছেড়ে বেরিয়ে আসার জোগাড়। অতঃপর আর চোখে গাড়ির বাকি সদস্যদের দিকে তাকিয়ে দেখলো এক পল তারাও নিজেদের মতো বসে আছে, ওদের খেয়াল করেনি। অরু তৎক্ষণাৎ আলগোছে হাতটা ঝাড়িয়ে নিতে চাইলো, পারলো না। হ্যাভেনের হাতে চিমটি কাটলো, বিশেষ লাভ হলো না। এমনিতেই লোকটাকে দেখে অরুর বিরক্ত লাগছে, তার উপর লোকটা ওর কোমর জড়িয়ে রেখেছে। কণ্ঠ খাদে নামিয়ে আস্তে করে বলে উঠল, আপনার মাথায় কি বুদ্ধি নেই? হ্যাভেন ভাবলেশীন ভাবে একই ভঙ্গিতে নিচের ঠোঁট কামড়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে খুঁটিয়ে অরুর মুখবিবর পর্যবেক্ষণ করছে। কিয়ৎ পরিমাণ পর ভাবুকতা গলায় একটু উঁচিয়ে জিজ্ঞেস করে, কেমন মেয়ে তুমি? তোমার কি কোনো অনুভূতি নেই? শুনেছি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসার সময় মেয়েরা নাকের জল চোখের জল এক করে ফেলে, আর তুমি তুমি একটুও কান্না করলে না। এটা কি ঠিক? লোকে শুনলে তোমাকে কি ভাববে? একটু থেমে লম্বা শ্বাস টেনে পুনরায় ফ্যাসফ্যাসি গলায় বলল, ও, বুঝতে পেরেছি। কত সুন্দর করে সেজেছ, কান্না করলে মেকআপ নষ্ট হয়ে যাবে সেজন্য কাঁদুনি, তাই তো? আরে কোনো সমস্যা ছিল না, তোমার বরের টাকার অভাব নেই, মেকআপ নষ্ট হলে আবার মেকআপ করতে। তবু মিছিমিছি হলেও সামান্যতম কান্না করার দরকার ছিল। হ্যাভেনের গা জ্বলানো কথায় অরু তেতে উঠল, ক্রোধে ফুঁসতে থাকলো। ইচ্ছে করছে হ্যাভেনের পরিপাটি করা সুন্দর চুলগুলো টেনে সব ছিঁড়ে নিতে। মারি কামড়ে চুপ করে বসে থাকে। হ্যাভেন কোমর থেকে হাত সরিয়ে নেয়। কিছু মনে পড়তেই অরু গ্রীবা উঁচু করে ধীর গলায় হ্যাভেনকে প্রশ্ন করে, আপনি আমাকে বিয়ে করেছেন কেন? আপনার উদ্দেশ্যটা কি? হ্যাভেন ফটাফট অরুর কানের নিকট মুখ নিয়ে আসে। অরু ভরকে যায়, মাথা সিটের সাথে ঠেসে যায়। হ্যাভেনের উষ্ণ ওষ্ঠপোট অরুর কানের লতি স্পর্শ করলো। অরু খানিকটা কেঁপে ওঠে। হ্যাভেন স্মিথ হেসে ব্যগ্র কণ্ঠে বলল, আদর করার জন্য, ভালোবাসার জন্য। বাড়িতে পৌঁছে গাড়ি হতে নেমে হ্যাভেন কাউকে পরোয়া না করে কারো দিকে না তাকিয়ে অরুকে সচেতনে কোলে তুলে নিল। অরু আঁখি যুগল বড় বড় করে চেয়ে রইল। নামার জন্য ছটফট করেও লাভ হয়নি। দরজার সামনে এসে হ্যাভেন কোল থেকে নামিয়ে দেয়। কলিং বেল চাপতেই হ্যাভেনের বাড়ির কাজের মহিলা রবিনা দরজা খুলে দিলেন। হ্যাভেনকে দেখে চওড়া হাসি উপহার দিলেন। অরু ঘাড় ঘুরিয়ে আশপাশে ভালো মতো নজর বোলাতে পারেনি। হ্যাভেন পুনরায় ওকে কোলে তুলে বেডরুমের দিকে পা বাড়ালো। রুমে এসে আস্তে করে নরম তুলতুলে খাটে বসিয়ে দিল। এতক্ষণ অরু শুধু চুপচাপ হ্যাভেনের কাজকর্ম দেখছিল। খাট থেকে নেমে দাঁড়ালো অরু, ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, নির্লজ্জের মতো সকলের সামনে কোলে তুলে কেন নিয়ে এসেছেন? আমার কি পা নেই? আমি কি হাঁটতে পারি না? হ্যাভেন সরু চোখে তাকায়। শান্ত কণ্ঠে ধ্বনিত হলো ব্যঙ্গ জবাব, আমি থাকতে আমার বউকে কষ্ট করতে দেবো কেন? কি ভেবেছেন এত রসের রঙের কথা বলে আমার মন গলাতে পারবেন? জীবনেও সেটা পারবেন না। হ্যাভেন গায়ের পাঞ্জাবি খোলার প্রস্তুতি নিচ্ছিল। অরুর কথায় থেমে যায়। তড়িৎ বেগে ছুটে এসে অরুর চোয়াল চেপে ধরল। কঠিন গলায় চিবিয়ে বলল, শাড়ি পরে হাঁটতে অসুবিধা হতো, তাই কোলে তুলে নিয়েছিলাম। আমাকে ঢাকা পড়েছে তোমার মন গলানোর জন্য? মন দিয়ে কি করবো আমি? তোমাকে পেলেই হবে। অরু ছলো ছলো চোখে চেয়ে তাচ্ছিল হেসে বলে, জানতাম শরীরের চাহিদা মেটানোর জন্যই তো বিয়েটা করেছেন। হ্যাভেন আঙুলের জোর বাড়িয়ে দিল খানিকটা। রক্তিম তির্যক চাহনি নিক্ষেপ করলো খ্যাপাটে বউয়ের সুশ্রী আদলে। পরপরই ক্রোধান্বিত কণ্ঠে বলে বসলো, শরীরের চাহিদা মেটানোর জন্য তোমাকে বিয়ে করার প্রয়োজন হতো না হ্যাভেন তালুকদারের জন্য। তোমার সাথে রাত কাটিয়ে টিস্যুর মতো ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দিতাম।
অরু ব্যথা পাচ্ছে, ফুফিয়ে কেঁদে উঠল। হ্যাভেন তৎক্ষণাৎ হাত গুটিয়ে নেয়। অরুর কোমল ফর্সা গাল লাল হয়ে গিয়েছে। হ্যাভেনের খারাপ লাগলো, কেন যে রাগটা কন্ট্রোল করতে পারে না, আর মেয়েটাও কি সব কথা বলে রাগিয়ে দিচ্ছিল। অরুর মুখশ্রী অঞ্জলি ফুটে তুলে নিল হ্যাভেন, নিচু স্বরে শীতল হুমকি স্বরূপ আওড়ালো। আর এই ধরনের কথা বলবি না, আমি রেগে গেলে সেটা তোমার জন্য খুব একটা ভালো হবে না। আব্বু, পেছন থেকে আধো আধো গুলি কর্ণগহ্বরে পৌঁছাতেই সহসা ঘাড় ঘুরিয়ে তাকালো হ্যাভেন। তার ছেলে টুটুল হাসি হাসি মুখে গুটি গুটি কদম এগিয়ে আসছে। হ্যাভেন হাত বাড়িয়ে দিল। টুটুল লাফ দিয়ে বাবার কোলে উঠে গেল। টুটুলের দুগালে ঠোঁট ডুবিয়ে চুমু খেলো হ্যাভেন। আদুরের সহিত বলে, আমার সোনা এতক্ষণ কি করছিল? হ্যাভেনের কপালে চুমু দিয়ে টুটুল পোকায় ধরা দন্তবাটি বের করে হাসলো, বলল ধীম স্বরে। কার্টুন দেখছিলাম। অরু ভ্রুকুচকে চেয়ে আছে টুটুলের দিকে। বুঝতে পারলো এটা হ্যাভেনের ছেলে। অরু নাক ছিটকায়। রূপে গুণে অরু সব দিক দিয়েই ভালোই হয়ে কি লাভ হলো? শেষে কিনা ভাগ্য এক বাচ্চার বাবার সঙ্গে জুড়ে দিল। টুটুল গোল গোল চোখে অরুর দিকে তাকায়। ড্যাব ড্যাব করে কিছুক্ষণ চেয়ে ভুবন ভোলানো হাসি দিল। হাত তালি দিতে দিতে কণ্ঠে একরাশ উচ্ছ্বাস ঢাললো। আব্বু, বউ এনেছে, সুন্দর বউ, আমার পছন্দ হয়েছে। সুন্দর বউকে আমি আম্মু বলে ডাকবো। কি মজা, কি মজা। হ্যাভেনের কোল থেকে নেমে টুটুল অরুর নিকট গিয়ে পা জড়িয়ে ধরলো, অর্থাৎ তাকে কোলে নিতে বলছে। অরু কোনো প্রতিক্রিয়া দেখালো না, চুপ করে ভারাক্রান্ত মনে দাঁড়িয়ে রইল। অরু কোলে নিচ্ছে না দেখে টুটুল গলার জোর বাড়িয়ে পড়ল। আম্মু, কলে নাও, তোমায় ভালোভাবে দেখবো। অরু বাচ্চাটাকে নিজের থেকে ছাড়িয়ে নেয়, অন্যদিকে চেয়ে রইল। গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কে তোমার আম্মু? আমি তোমার আম্মু না, আমাকে একদম আম্মু ডাকবে না। টুটুলের হাসিটা ধপাস করে নিভে গেল। শিশুসুলভ অক্ষি কোটরে জলে টইটুম্বর হয়ে গিয়েছে। কান্না তোরে নাকের পাটাতুন ফুলছে। ছলছল চোখে হ্যাভেনের দিকে চেয়ে ঠোঁট ফুলিয়ে জানতে চাইলো, এটা আমার আম্মু নয়, তুমি না বলেছ আম্মু এনে দেবে? দাঁতে দাঁত পিষে কটমট করে অরুর দিকে রাগান্বিত দৃষ্টি তাক করলো হ্যাভেন, কিন্তু রাগ দেখালো না, কিছু বলল না। ধমক দিলে টুটুল ভয় পাবে। হ্যাভেন হাঁটু গিরে ফ্লোরে বসে পড়ল। ছেলেকে কাছে এনে কপালে দৃঢ় চুম্বন করলো, চোখ মুছে দিয়ে শান্ত কণ্ঠে আশ্বাস দিল, এটা তোমার আম্মুই সোনা। আসলে সে এখানে নতুন তো তাই তোমাকে চিনতে পারেনি। দেখবে পরে তোমাকে ঠিক কাছে টেনে নেবে, আদর করবে। সত্যি? টুটুল চনমনে গলায় শুধালো। হ্যাভেন মুচকি হেসে প্রত্যুত্তর করলো, সত্যি কলিজা? টুটুল খুশিতে গদগদ হলো, আলতো করে বাবার গাল ছুঁয়ে দিল। ছেলের হাতে চুমু খায় হ্যাভেন। আদুরে গলায় জিজ্ঞেস করে, আমার সোনা খেয়েছো? খেয়েছে। এখন জলদি জলদি ঘুমিয়ে পড়ো তো আব্বু। চাচুর সঙ্গে ঘুমাবো। হ্যাভেন ভ্রু কুঁচকে ফেললো, গোমরা মুখে বলল। আব্বুর সাথে ঘুমাবে না? টুটুল নিষ্পাপ চোখে চেয়ে চেয়ে উত্তর দেয়। আজকে চাচুর সঙ্গে ঘুমাবো। হ্যাভেন দীর্ঘশ্বাস ছাড়লো, মাথা নেড়ে সম্মতি প্রকাশ করলো। টুটুলের হাস্যোজ্জ্বল মুখখানা ঝলমলিয়ে উঠলো। হ্যাভেনকে বিদায় জানিয়ে চলে গেল। সায়র বলেছে আজকে তার সাথে ঘুমালে সে টুটুলকে চকলেট খেতে দিবে। দাঁতে পোকা হয়েছে বলে হ্যাভেন তাকে চকলেট খেতে দেয় না। স্বামী স্ত্রীর প্রথম রাতে প্রাইভেসির জন্য সায়র আড়ালে কাজটা করলো। টুটুল এমনি তো সায়রের কাছে ঘুমায়, তবে হ্যাভেন টুটুলকে কাজ ছাড়া করে না। ছেলেকে বুকে না নিলে ঘুমই আসে না। টুটুল চলে যেতেই দরজা আটকে হ্যাভেন অরুর নিকট এগিয়ে আসে ক্ষিপ্ত মেজাজে, চোখ দুটোতে রাগের বহিঃপ্রকাশ। অরুর বক্ষস্থল ছলাৎ করে উঠল। এই লোকটা কি এখন অরুকে মারবে? ভয়ে দুপা পিছিয়ে গেল। হ্যাভেন আলতো করে অরুর হাত ধরলো। অরুর তরুমন থরথর করে কেঁপে ওঠে। খাটে বসিয়ে নিজে পাশে বসলো, অত্যন্ত নরম গলায় বোঝালো, তোমার যদি কোনো রাগ থেকে থাকে তাহলে সেটা আমার উপর দেখাও। টুটুলের সঙ্গে খারাপ ব্যবহার করো না প্লিজ। বাচ্চাটার কষ্ট আমি সহ্য করতে পারি না, ভীষণ যন্ত্রণা হয় এই বুকে। সুন্দর করে বোঝালাম, নেক্সট টাইম বোঝার মন মানসিকতা নাও থাকতে পারে। অরু মাথা নিচু করে নিল। ও টুটুলের সঙ্গে খারাপ ব্যবহার করতে চায়নি, এই বজ্জাত লোকটার জন্য রেগে এমনটা করে ফেলেছে। হ্যাভেন ঠোঁট নেড়ে ফের আওড়ালো, দ্রুত চেঞ্জ করে উঁচু করে আসো, নকল নামাজ আদায় করতে হবে। অরু বাধ্য মেয়ের মতো বিনা বাক্যে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে দুজন নামাজ পড়ে নিল। অরুকে খেতে বললে অরু খায়নি। হ্যাভেন জোর করলো না, নিজেও ঠিকঠাক খেতে পারলো না। এক লোকমা খেয়ে হাত ধুয়ে ফেলেছে।
হালকা শীতের রাত মানেই এক ধরনের প্রশান্তি। রাতটা যেন নীরবতার চাদরে মোড়া। হালকা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগে, একটা স্নিগ্ধ অনুভূতির জায়গায়। দূরে কোথাও কুয়াশার আবরণে মিশে আছে যেন প্রকৃতি একটি সাদা চাদর গায়ে জড়িয়ে। আকাশটা মেঘমুক্ত তারা ভরা, আর মাঝখানে জলজল করছে চাঁদ। চারপাশে ঝিঝি পোকার ডাক শোনা যায়, যা রাতের সৌন্দর্যকে আরো গভীর করে তোলে। হালকা গরম কাপড় জড়িয়ে বারান্দায় বসে কফির কাপ হাতে নিয়ে এই রাতের শীতল আবেশ উপভোগ করছে হ্যাভেন। অরু রুমে ঘুমাচ্ছে। দূরের কোনো ঘরে হয়তো গানের মৃদু সুর ভেসে আসে, আর কোথাও আলোর মিটে মিটে ঝলকানি। এই হালকা শীতের রাতে যেন নিজের মাঝে ডুব দিয়ে প্রকৃতির নীরবতাকে অনুভব করার এক অসাধারণ সময়। কফি শেষ করে রুমে চলে আসে হ্যাভেন। অরুর ঘন পাপড়িযুক্ত নয়নজোড়া নড়বড় করছে। জেগে আছে কি বোঝা যাচ্ছে না। ড্রিম লাইট জ্বালিয়ে অরুর পাশে এসে শুয়ে পড়লো। তৎক্ষণাৎ লাফিয়ে বসে পড়লো অরু। অরুর কাণ্ডে হকচকিয়ে যায় হ্যাভেন। রেগে মৃদু স্বরে চেঁচিয়ে উঠলো, বানরের মতো লাফাচ্ছে কেন? ঘুমাওনি? অরুর কণ্ঠ বুঝে এলো। আপনি এখানে কেন? হ্যাভেন চক্ষু সংকুচিত করলো, ভ্রুকুচকে জানতে চায়। তো কোথায় থাকার কথা বলছো? অরু কি বলবে বুঝতে পারলো না। বিরস মুখে বসে রইল। মনে মনে দোয়া পাঠ করছে যেন এই লোকটা ওর সাথে উল্টোপাল্টা কিছু না করে। যতই তেজ দেখাক, হ্যাভেন পুরুষ মানুষ, তার সঙ্গে শক্তি প্রয়োগ করে পেরে উঠবে না। হ্যাভেন কিছুক্ষণ শান্ত চোখে চেয়ে অরুর বাহু টেনে বালিশে শুয়ে দিল। পায়ের নিচে থাকা কম্বলটা টেনে দুজনকে ঢেকে নিল। অরু হতবাক হয়ে নির্লিপ্ত ভঙ্গিতে চেয়ে থাকলো। যখন বুঝতে পারলো তখন ছোটার জন্য ছটফট করতে লাগলো। হাত পা ছোড়াছুড়ি করছে। হ্যাভেন বিরক্ত হলো। তৎক্ষণাৎ অরুর ঘাড়ে মুখ ঢুকিয়ে দিল। অরুর ছটফটে ভাব নিমিশেই হদিশাত হয়ে কাঁপাকাঁপিতে রূপ নেয়। হাত দিয়ে হ্যাভেনকে দূরে ঠেলছে, তবে বিন্দু পরিমাণ সরাতে পারল না। অরুকে এক হাতে জড়িয়ে ধরে শীতল গলায় জানায় হ্যাভেন, বাইন মাছের মতো মোচড়ামোচড় করছে কেন? চুপচাপ শান্ত হয়ে শুয়ে থাকো। বেশি নড়াচড়া করলে বাসরের প্রিপারেশনে শুরু করব, যা আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে চাইছি না। অরু হঠাৎ কেঁদে উঠলো। কুপিয়ে ভাঙা গলায় বলল, আমার ভালো লাগছে না, দূরে থাকুন। দূরে থাকার জন্য তোমাকে বিয়ে করি নরু পাখি। অত্যন্ত ঠান্ডা ধ্রুব নীরের কণ্ঠে অরু পাখি সম্বোধনে মেয়েটির হৃৎপিণ্ড অস্বাভাবিক গতিতে লাফাতে লাগলো। বক্ষস্থল অস্থির হয়। মন গহীনের দ্বিধা ভালো লাগা ধুয়ে সংমিশ্রণ লড়াই চলছে। প্যাশপাশে কান্নার তোপে হ্যাভেন মাথা তুলে চায় নববধূর দিকে। ড্রিম লাইটের আলোতে বউয়ের মুখবিবর নজরে আসছে। হ্যাভেন চোখের জল মুছে দিল না, খোঁচা মারল রয়েছে। বাহ, দারুণ তো। মেকআপ নষ্ট হবে বলে বাড়ি ছেড়ে আসার সময় কান্না করনি, আর এখন কান্না করছো? অতর্কিত অরুর কান্না থেমে যায়। হরিণী নেত্র বড় বড় করে যায়। মেজাজ খারাপ হলো। কোনো দিয়ে হ্যাভেনের চওড়া বুকে আঘাত করলো। কণ্ঠে প্রকাশ পেল নিদারুণ তেজ। আপনার সব আলতু পাল্টু কথাবার্তা না বন্ধ করুন, আপনাকে আমার সহ্য হচ্ছে না। হ্যাভেন ব্যঙ্গাত্মক করে চোচো শব্দ তুলল মুখে। কণ্ঠে তার তীব্র দাপট। কিছু করার নেই, তোমার আমাকে সহ্য করা ছাড়া। অরু ঠোঁট বাঁকায়। পেট হতে হ্যাভেনের হাত সরিয়ে দিতে চায়। হ্যাভেন ততই হাতের বন্ধন দৃঢ় করে। অরু হাল ছেড়ে দেয়। অরুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে হ্যাভেন উচ্চারণ করলো, এখন কোন ঋতু চলছে? অরুর কথা বলতে ভালো লাগছে না। হ্যাভেনের প্রশ্নে অটোমেটিক মুখ থেকে উত্তর বেরিয়ে আসে, শীত তবে শেষের পথে। হ্যাভেন ঠোঁট টিপে হাসলো, পিচেল গলায় বলে, এই ঋতুতেই তোমাকে বিয়ে করেছে কেন বলো তো? অরু ফোঁস করে তপ্ত শ্বাস ছাড়লো। জবাব দেয় বিরক্ত ভঙ্গিতে, আমি কিভাবে জানবো? দুষ্টু কণ্ঠে উচ্চারণ করলো হ্যাভেন। আমি বলছি শরীর গরম করার জন্য। সকালের হালকা মুহূর্ত যেন প্রকৃতির এক নীরব উৎসব। সূর্যের প্রথম কিরণ মিষ্টি কুয়াশার চাদর ভেদ করে ধীরে ধীরে মাটিতে নেমে আসে। চারপাশে শীতল বাতাসের হালকা ছোঁয়া, যা গায়ে মাখলেই এক অদ্ভুত শীতল প্রশান্তি ছড়িয়ে দেয়। গাছে গাছে শিশির বিন্দু সূর্যের আলোয় মুক্তোর মতো ঝলমল করে। পাখির কিচিরমিচির আর দূর থেকে ভেসে আসা নামাজের আজানের সুর মিলে তৈরি করে এক আবেগময় পরিবেশ। মানুষের শরীরে মিহি সোয়েটার কিংবা চাদর জড়িয়ে ছোট ছোট পদক্ষেপে দিনের কাজ শুরু হয়। চায়ের কাপে ধোয়ার মেঘ যেন এই শীতের সকালকে আরো উপভোগ্য করে তোলে। এমন শান্ত স্নিগ্ধ এবং সজীব শীতের সকালে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে হারিয়ে যেতে মন চায়। সকালের স্নিগ্ধকর পরিবেশে হাঁটু ভাঁজ করে তাতে থুতনি ঠেকিয়ে চুপ করে মন মরা হয়ে বসে আছে অরু। কল্পনার জগতে
ডুব দিয়ে কত শত ভাবনায় বিপদ। রাতে হ্যাভেনে জড়িয়ে ধরার দৃশ্য চোখের সম্মুখে দৃশ্যমান হতেই ক্রোধের দাবানল পুনরায় মাথা চাড়া দিয়ে ওঠে। আড়মোড়া ভেঙে বিছানার থেকে নেমে পড়ল। পেটের মধ্যে গ্রুম গ্রুম শব্দ হচ্ছে। ক্ষুধা পেয়েছে তার। ওরু বড় বড় পাপড়িযুক্ত নয়নজোড়া ঘুরিয়ে ঘুরিয়ে হ্যাভেনের বড়সড় কক্ষটা অবলোকন করছে। রুমটা বেশ পরিপাটি লাগছে। কত সুন্দর দামি দামি আসবাবপত্র। দেওয়ালের এক পাশে চমৎকার কারুকার্য করা। বাইরে থেকে বাড়ির ভেতরের দৃশ্যপট বেশি নজর কাড়া লাগছে। ওরু যখন কক্ষে নজর বুলাতে ব্যস্ত, তখন ওয়াশরুমের দরজা খুলে হ্যাভেন বেরিয়ে আসে। ওরু ঘাড় ঘুরিয়ে তাকায়। কোমরে টাওয়াল পেঁচিয়ে খালি গায়ে হ্যাভেন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে। মাথা থেকে টপটপ করে বৃষ্টির ফোঁটার মতো পানি পড়ছে। সেই পানি গড়িয়ে পড়ছে উন্মুক্ত পিঠ বুকে। ফর্সা শরীরের পানির কণাগুলো রুমের সাদা রঙের লাইটের আলোতে মুক্ত দানার মতো চকচক করছে। ওরুর ঘোর লেগে যাচ্ছে। কেমন অন্যরকম অনুভূতি হচ্ছে। কিছুক্ষণের জন্য ভুলে গেল সম্মুখের ব্যক্তিটিকে সে অপছন্দ করে। আনমনে গুটিয়ে গুটিয়ে কদমে এগিয়ে গেল। হ্যাভেনের পেছনে এসে দাঁড়ায়। আপনা আপনি বেহায়া পেলব হাত হ্যাভেনের পৃষ্ঠদেশ স্পর্শ করলো। আচমকা পৃষ্ঠদেশে নরম তুলতুলে কিছু ছোঁয়া লাগতেই হ্যাভেনের শরীর শিরশির করে উঠল। তড়িৎ ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে চায়। ওরুকে কেমন করে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে ফেলল। হ্যাভেন আঙুল দিয়ে তুড়ি বাজিয়ে অরুর মনোযোগ পাওয়ার প্রয়াস চালালো। অরুর তৎক্ষণাৎ সম্বিত ফেলল। বাড়ন্ত হাত গুটিয়ে নিল। এক্ষুনি কি করতে যাচ্ছিল সে? মনে মনে কয়েকটা নিজেকেই গালি দেয়। আমতা আমতা করে সাফাই দেওয়ার চেষ্টা করলো। ওই আমি কথার মাঝে ফোরন কাটলো হ্যাভেন। এক রুচিয়ে জানতে চাইলো, হ্যাঁ তুমি কি চোরের মতো লুকিয়ে লুকিয়ে বৈধ পরকে দেখছিলে? মুখ ফুটে একবার বললেই হয়। এভাবেই তোমার সামনে সারাক্ষণ বসে থাকবো। ওরও তাজ্জব বনে গেল। মুহূর্তেই অক্ষিপদ বড় হয়। হকচকিয়ে ঠোঁট বাঁকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আস্তাগফিরুল্লাহ। সেটা কখন করলাম? হ্যাভেন ঠোঁট কামড়ে আড়ালে এক পেশে হাসলো। অবাক হওয়ার ভান করে বলল, এ মা, তাই তো? তুমি তো বলো নি। আমি মনে হয় বেশি বেশি ভাবছি। ওরু মুখ ঝামটি মেরে সামনে থেকে সরে আসে। হ্যাভেন অফিসে যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে নিল। অরুর হাত ধরে ডাইনিং টেবিলের উদ্দেশ্যে পা বাড়ায়। অরু ক্ষিপ্ত মেজাজ সহিত মৃদুস্বরে চেঁচিয়ে উঠল, আপনার সমস্যা কি? যখন তখন কোলে তোলা হাত ধরাধরি করেন কেন? আমি কি বাচ্চা? হ্যাভেনের বিনম্র শান্ত জবাব। বয়স হলে স্বভাব তো বাচ্চাদের মতো। অঙ্কিতা গভীর মনোযোগ দিয়ে রেফারেন্স বইটা পড়ছিল। সকালের হালকা ঠান্ডা বাতাস জানালা দিয়ে ঘরে ঢুকছিল। হঠাৎ একটা টুকটুক শব্দে চমকে উঠল সে। জানালার কাছে ইটের ছোট ছোট একটা টুকরো দিয়ে টোকা দিয়ে পড়ে গেল নিচে। বই বন্ধ করে ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল অঙ্কিতা। পর্দা সরিয়ে নিচের দিকে তাকাতেই দেখতে পেল সায়র দাঁড়িয়ে আছে। সায়র নিচে দাঁড়িয়ে খোলা আকাশের দিকে চেয়ে মৃদুস্বরে চেঁচিয়ে বলল, জান্টুস, কোথায় তুমি? খুঁজে পাচ্ছি না তো। দেখা দিয়ে এই অধমের মন শান্ত করো। অঙ্কিতা দরজায় নজর বুলিয়ে পর্দার আড়ালে লুকিয়ে মুখ শক্ত করে গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, আপনি এখানে কি করছেন? কেন এসেছেন? সকাল সকাল সব পাগলামি করার মানে কি? সায়র চমকে উঠল। তাড়াহুড়ো করে গ্রীবা উঁচু করলো। ঠোঁটের কোনায় মিষ্টি একটা হাসি ফুটিয়ে বলে, তোমাকে দেখতে এসেছি। সারা রাত মিস করেছি তো। তুমি একটু নিচে আসবে প্লিজ? এমন সময় পাশ থেকে টুটুল চিৎকার ছুড়ল, চাচ্চু চলো না, আমার শীত করছে। আব্বু যদি জানে আমাদের দুজনকে পিটতে দেবে। সায়র চোখ পাকিয়ে তাকায়, নীরবে শাসায়, চুপ কর টুটুল, সব কিছু মাটি করে দিবি। কতক্ষণ শান্ত হয়ে থাক আমার বাপ। তোর জন্য আরেকটা আম্মু আনার ব্যবস্থা করছি। টুটুল শিশু সুলভ গোল গোল চোখে তাকায়। আরেকটা আম্মু। টুটুল খুশি হয়। দুই আম্মু হলে টুটুল আম্মুদের বেশি ভালোবাসা পাবে। অঙ্কিতা ওদের দৃষ্টির অগোচরে হাসে। নিজের মুচকি হাসি লুকিয়ে কঠিন গলায় বলে ওঠে, আপনার এসব নাটক আমি একদমই পছন্দ করি না, বিরক্ত হচ্ছি। আর টুটুলকে নিয়ে আপনার এসব কাজে যোগ দেওয়াটাকে ঠিক হচ্ছে না। বাচ্চাটাকে কাজে লাগিয়ে এসব করা অনুচিত। সায়র ভ্রু কুচকায়, থমথমে মুখে নিচ থেকে ভাঙা ভাঙা গলায় শুধায়, চাচুর ভালোবাসা পেতে সাহায্য করবে না? তাহলে কেমন ভাতিজা হলো? আচ্ছা, তোমার পছন্দ কি আমাকে বলো, সেটা করে দেখাবো। অঙ্কিতার কথা বাড়ালো না। তড়িৎ গতিতে জানালার পর্দা টেনে দিয়ে ভেতরে চলে গেল। সায়র হতাশ মুখে স্বীয় মনে বিড়বিড়ালো, এত রাগ দেখাচ্ছ, অথচ ভিতরে ঢুকে এখন নিশ্চয়ই হাসছে। টুটুল হাত ধরে টানতে টানতে সাবধান করে, চলো চলো, দেরি করলেই বিপদ।
ফিরে যাওয়ার পথে সায়র একবার পেছনে ফিরে সোনালী রঙের পর্দাটা টানা জানালার দিকে তাকালো। মনের ভেতর একটা মিষ্টি অনুভূতি জানালো। তরুঙ্কিতে যতই পাত্তা না দিক সায়র, একদিন সে হাসি মুখে তোর প্রেমের চালেই ফাঁসবে, শুধু সময়ের অপেক্ষা। অঙ্কিতা অনার্স প্রথম বর্ষের ছাত্রী। সায়র যে ইউনিভার্সিটির ছাত্র, অঙ্কিতা সেখানে ভর্তি হয়েছে। সায়র ফাইনাল ইয়ারে পড়ে। নবীন বরণের দিন কালো শাড়ি পরিহিত পাতলা করণীর লতানো শরীরের মেয়েটাকে দেখে এক মুহূর্তে থমকে গিয়েছিল। চার প্রকোষ্ঠের বিশিষ্ট হৃৎপিণ্ডটা ছিটকে বেরিয়ে আসার উপক্রম হয়েছিল। চক্ষুদয়ে লেপ্টে ছিল একরাশ মুগ্ধতা। বক্ষপটে অনুভব করেছিল কিছু সুপ্ত অনুভূতি। ভালো লাগা আরো কয়েক গুণ বেড়ে গিয়েছিল যখন জানতে পেরেছে অঙ্কিতা কারোর সাথে রিলেশনে নেই। বুকের বাম পাশে হাত রেখে বলেছে, এই মেয়েকে আমার লাগবে, অথচ সায়র নিজে আস্ত একটা মেয়েবাজ। অরুর হাত ধরে ডাইনিং এর টেবিলে বসে পড়ল হাবেন। অরু হা করে তাকিয়ে থাকলো। ডাইনিং জুড়ে কত রকমের খাবার, স্বাস্থ্যকর অ্যাভোকাডো, সালাড, চিয়া সিড, পুডিং, ফ্রেঞ্চ বাটারি পেস্ট্রি, ইংলিশ মাফিন, হল্যান্ডাইজ সস সহ হট ড্রিঙ্কস এবং জুসও আছে। স্পেশালিটি কফি, অর্গানিক গ্রিন টি, ফ্রেশ প্রেসড জুস। অরুর দেখার মাঝে রুবিনা পরোটা আর বাটার নিয়ে আসলেন। অরু পলক ঝাপটিয়ে সবকিছু দেখে চলেছে। ব্রেকফাস্টে কেউ এত খাবার খায় নাকি সব খাবার আলাদা আলাদা বলে এতগুলো আইটেম তৈরি করা হয়েছে। পরপর ঠোঁট চেপে মনে মনে রুষ্ট গলায় কটাক্ষ সমেত আওড়ালো। বড়লোক বাড়ির মানুষের ঢঙ্গের শেষ নেই। খেতে পাই বলে এত এত খাবার রান্না করে অপচয় করছে। আর কত গরিব মানুষ দুমুঠো ডাল ভাত খেতে পারে না, দারিদ্রের কষাঘাটিতে জর্জরিত হয়ে ওঠে। পরোটা, ডিম পোস্ট আর কিছু সবজি দিয়ে মুড়ে রোল করে অরুর হাতে ধরিয়ে দিল হাবেন। গম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ল, ফিনিশ ইট। অরুর প্রচন্ড খিদে পেয়েছিল, তাই বাক্য বিনিময় না করে চুপচাপ খাচ্ছে। ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হয়েছে তাতে কি? না খেয়ে নিজের শরীর খারাপ করার কোনো মানে হয় না। হাবেন স্যালাড খেতে খেতে গলা উঁচিয়ে রাখো। কাকিমা, কাকু কি চলে গেছে? মনে করে ফাল নিয়েছে নাকি ফোন করে জিজ্ঞেস করো একবার। সায়রা রান্নাঘর থেকে আওয়াজ দিলেন, চলে গিয়েছে আর ফাইল নিয়েছে, তোমাকে তাড়াতাড়ি যেতে বলেছে। হাবেন পুনরায় ডাকে, রুবিনা খালা, টুটুল কোথায়? ওকে দেখছি না কেন? আজকে স্কুল নেই? রুবিনা রান্নাঘর থেকে ছুটে আসেন। মাথা নিচু করে উত্তর দিলেন, টুটুল দাদুভাই তার চাচ্চুর সঙ্গে বাইরে গিয়েছে, এখনো ফিরিনি। হাবেন ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছে? জানি না। আরো কিছু সময় পর সায়র বাড়ি আসে। এসেই ডাইনিং টেবিলে বসে পড়ল। জুসের গ্লাসে চুমুক দিয়ে লম্বা শ্বাস টানলো, যেন কোনো বিরাট যুদ্ধ জিতে এসেছে। হাবেন গম্ভীর কণ্ঠে জানতে চাইল, কোথায় গিয়েছিলে? সায়র কিছু বলার আগেই টুটুল ঠোঁট পাতলার পরিচয় দিল, আম্মু আনতে গিয়েছিলাম চাতুর ঈদের। তুরন্ত টুটুলের মুখ চেপে ধরল সায়র। আড়ালে চোখ রাঙায় হাবেনের দিকে চেয়ে মেয়েকে হেসে বলে উঠল, সকালে স্নিগ্ধকর পরিবেশে হাঁটলে শরীরের জন্য উপকারী, সেই জন্য হাঁটতে বেরিয়েছিলাম। টুটুল আম্মু আনতে গিয়েছিল বললো কেন? হাবেনের সন্দেহে কম কমে স্বর। সায়র পড়ল বিপাকে। এরকম ভাতিজা থাকলে প্রেমের শত্রু দরকার হবে না। কোথায় ভাবলো ভাতিজাকে সাথে নিয়ে গিয়ে কিভাবে প্রেম করতে হয় সেটা ট্রেনিং দেওয়াবে, যেন ভবিষ্যতে সায়রের নাম রাখতে পারে। লোকে যেন বলতে পারে সায়রের মতোই তার ভাতিজা লাভ গুরু। কিন্তু দুষ্টু ভাতিজা তো চাচুকেই ফাঁসাতে চাইছে। টুটুল আঙুলে কামড় দিতেই সায়র হাত সরিয়ে নিল। সহসা শুষ্ক ঢোক গিলল। নিষ্পাপ মুখশ্রী বানিয়ে বলল, ভাই, ও হয়েছে কি, আমি টুটুলকে বলেছিলাম কথা শুনলে সুন্দরী আম্মু পাবে। ওটাকে টুটুল ভেবেছে আম্মু এনে দিব। বাচ্চা মানুষ যা খুশি বলে, ওর কথা ধরতে আসে নাকি? টুটুল হা করে কিছু বলার প্রয়াস করতেই পরোটা ছিঁড়ে সায়রের মুখের ভেতরে ঢুকিয়ে দিল। অমনি টুটুলের কথা গলায় আটকে গেল। সায়র আর চোখে টুটুলকে শাসালো। সায়র বোঝালো, মুখ বন্ধ রাখ, নয়তো ঘুরতেও নিও না, চকলেটও খেতে দিব না। সায়র তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। এখানে থাকা যাবে না। ভাইয়ের সামনে থাকলে জহুরি চোখে পরক করা শুরু করে দিবে। টিস্যু দিয়ে মুখ মুছে অরুর দিকে চেয়ে চনমনে কণ্ঠে বলল, ও ভাবি, এখন কথা বলতে পারছি না, সরি। ভার্সিটি যেতে লেট হয়ে যাবে, ফিরে এসে সাক্ষাৎ করব। আপাতত পরিচয় পর্ব তোলা থাকুক। অরু কপালে ভাঁজ ফেলে দেখালো, মুখে কোনো রকম শব্দ করলো না। সায়র ব্যস্ত কদমে চলে গেল। টুটুল গোমরা মুখে অরুর দিকে যায়।
কিন্তু অরুর কাছে গেল না। হ্যাভেন বলেছে আম্মু যখন নিজে থেকে টুটুলকে ডাকবে তখন সে যেন যায়। মূলত অরু যদি টুটুলের সঙ্গে খারাপ ব্যবহার করে বাচ্চাটা কষ্ট পাবে, সেজন্য হ্যাভেন নিষেধ করেছে। টুটুল এক দৌড়ে বাবার কাছে চলে যায়। হ্যাভেন হাত প্রসারিত করে ছেলেকে বুকে জড়িয়ে ধরলো। টুটুল মুখ বাঁজার করে বাবার কাঁধে মাথা এলিয়ে দেয়। হ্যাভেন ছেলের ফুলিয়ে রাখা ঠোঁটে আলতো করে চুমু খেলো। আদুরের সহিত জিজ্ঞেস করলো, আমার সোনার কি মন খারাপ? টুটুল উত্তর দিল না, বাবার গালে কাল ঘষে। হ্যাভেন হাসলো, ব্যাঘ্র গলায় শুধালো, আব্বুর সাথে কথা বলবে না? টুটুল মৃদু স্বরে আওড়ালো, তুমি অফিসে যাবে? যাব। তুমি স্কুলে যাবে না? আজকে যাব না। কেন কলিজা? মুড নেই। আমার আব্বুর আবার মুড সুইংও হয়? বলে ছেলেকে হাসানোর জন্য কাঁদুকুটু দিল। টুটুল খিলখিল করে হেসে উঠল। ছেলের ছোট্ট নাকি টুক করে চুমু দিয়ে উঠে দাঁড়ায়। অরুর দিকে চেয়ে ধমকে ওঠে।